অফিসার রয়েছে, তাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা জানতে চেয়েছিলে। তো সেই জন্য আমি এই সেশনটা আজকে অ্যারেঞ্জ করেছি। এখানে আমরা এনেছি চারজন এক্সপিরিয়েন্স ডব্লিউবিসিএস অফিসার। যে প্রশ্নগুলো তোমরা আমাকে পাঠিয়েছিলে বা করেছিলে সেগুলো আমি ওনাদের কাছে রাখবো। তো সেখান থেকে তোমরা যে সমস্ত ওনাদের অভিজ্ঞতা সেগুলো থেকে যে প্রিপারেশন তোমরা নেবে তাতে অনেকটা সুবিধা পাবে। তো আমরা আহ, প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিই। প্রথমে আছে আমাদের সায়ন্তন ঘোষ, তোমরা অনেকেই চেনো। তো আমি জাস্ট সায়ন্তন ঘোষকে কিছু বলার জন্য বলবো যে কোন সার্ভিসে রয়েছে এবং ওনার যে ডব্লিউবিসিএস যে অভিজ্ঞতা, যে ডব্লিউবিসিএস পাওয়ার যে অভিজ্ঞতা, সেটা প্রথমে আমরা একটু জাস্ট জেনে নিই, তারপরে আমরা পরবর্তীকালে তোমাদের প্রশ্নগুলো ওনাদের কাছে রাখবো। প্রথম যাকে আমরা বলবো সেটা হচ্ছে সায়ন্তন ঘোষ। কিছু বলার জন্য আমি অনুরোধ জানাই। আমি সায়ন্তন ঘোষ, 2014 ব্যাচের ডাব্লিউবিসিএস গ্রুপের ক্যাডার। আমি কোঅপারেটিভ সার্ভিসে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসে কর্মরত। 16 সালে সার্ভিস জয়েন করি। আজ 2024 সালে জাস্ট জুন মাসে 8 বছর সম্পূর্ণ হলো। আহ, দেখতে দেখতে অনেকদিন হয়ে গেছে, সেই ব্যাচের ইয়ংগেস্ট ক্যাডার ছিলাম, তো সেদিক থেকে এখনো ইয়ং মাইন্ডদের সাথে আলোচনা করতে, বিভিন্ন বিষয়ে কথা বলতে অবশ্যই বেশ স্বচ্ছন্দ বোধ করি। আমার জার্নি বলতে আমার 2014-তে মাস্টার্স পাস করা, সেই সময়ই নেট দেওয়া, নেটেও জিআরএফ ক্লিয়ার করেছিলাম সেই বছরই, এবং সেই বছরই ডাব্লিউবিসিএস দিই। তো প্রথম বছরেই ফার্স্ট অ্যাটেম্পটে যেহেতু ক্লিয়ার করেছিল, তো সেখান থেকে আস্তে আস্তে অন্যান্যদের সাথে ইন্টারাকশন, এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় মেন্টরিং বা এই জায়গাগুলো তৈরি হয়েছিল। আজকে বেনবাটিক ফোরামে আজকে যে জায়গায় এসেছে, অরিজিৎরা জয়েন করার পর আজকে আশা করি বেনবাটিক আরো অনেকজনকে হেল্প করতে পারবে। আচ্ছা, হ্যাঁ। আমাদের সাথে আজকে যারা রয়েছে, প্রতীক রয়েছে, প্রতীক মুখার্জি, 2017 বছর ডব্লিউবিসিএস গ্রুপের ক্যাডার, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে ও কর্মরত। এই এখন এখন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হিসেবে কান্দিতে রয়েছে। আমাদের সাথে রয়েছে আমাদের আরো দুই খুব কাছের ভাই বোন, নীলেশ নীলেশ দাস। ও ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে, ওয়েস্ট বেঙ্গল 2021 সালের ডাব্লিউবিসিএস ব্যাচ থেকে। ও এই মুহূর্তে ফিল্ড অ্যাটাচমেন্টে রয়েছে। আমাদের সাথে রয়েছে অনিশা। অনিশাও 2021 ব্যাচে ডব্লিউবিআরএস এ রয়েছে। অনিশা এই মুহূর্তে কমার্শিয়াল ট্যাক্স ডিরেক্টরেটে, এবং নীলেশ এই মুহূর্তে এডিএসআর যে পোস্টটা রয়েছে, স্ট্যাম্প অ্যান্ড রেভিনিউ যে অংশটি, সেখানে কর্মরত। আমরা সবার সাথে আলোচনা করে নেব যে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে। অরিজিৎ যে প্রশ্নগুলো নিয়ে আমাদের সাথে এক্ষুনি কথা বলছিল সেগুলো নিয়ে আশা করছি স্টুডেন্টরা একটা যে কনফিউজিং যে জায়গাগুলো, সেখান থেকে কিছুটা হলেও তাদের কাছে একটা ক্ল্যারিটি আসবে। হ্যাঁ, অরিজিৎ, তুমি যেগুলো বলছি। হ্যাঁ, এখানে স্টুডেন্টরা অনেকেই জানতে চেয়েছে, সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা উঠে এসেছে যেটা অনেকেই জানতে চেয়েছে, সেটা হচ্ছে যদি ডব্লিউবিসিএস পরীক্ষা যে টেন্টেটিভ যে শিডিউল দেওয়া আছে সেই অনুযায়ী যদি ডিসেম্বরে পরীক্ষা হয়ে থাকে, তাহলে এখন থেকে অর্থাৎ এই 6 মাসে কিভাবে মানে প্রিপারেশন নেবে স্টুডেন্টরা, তাতে তাদের সুবিধা হবে। যে এই জায়গাটাতে যদি স্টুডেন্টদেরকে একটু বলা যায় তাহলে ওদের অনেকটা কিন্তু উপকারে লাগবে আর কি। আচ্ছা, আচ্ছা, তো আমি আমি বলছি। একটু বলি তাহলে। 6 মাস আমি এটুকু বলতে পারি যে প্রচুর সময়। 6 মাস যদি মানে কনসিস্টেন্টলি এবং সিনসিয়ারলি প্রিপেয়ার করা যায়, আশপাশ থেকে যেগুলো কানে আসছে, চোখে পড়ছে, সেগুলো থেকে বিরত থেকে যদি প্রিপারেশন করা যায়, তাহলে 6 মাসে খুব ভালো একটা প্রিপারেশন লেভেল নিয়ে কিন্তু পরীক্ষায় নামা যায়। এবং অনেকেই মানে এখানে আছেন বা হচ্ছে পাশ করছেন আমাদের ব্যাচমেটসরা, যারা এই পরীক্ষার 6 মাস আগে থেকে প্রিপারেশন করেই কিন্তু আলটিমেটলি মেরিট লিস্টে নিজের নামটা নিয়ে আসতে পেরেছেন। তো আমার মনে হয় যে সিনসিয়ার প্রিপারেশন ফ্রম T-6 months is more than enough to qualify it. প্রতীক প্রতীক মুখার্জি। 6 মাস 3 মাস বলে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আহ, যদি সিরিয়াসলি পড়া যায় তাহলে অবশ্যই, যেহেতু সিলেবাসটা ভাস্ট, একটা টাইম লাগবে। কিন্তু সিরিয়াসলি পড়লে মোটামুটি 3 থেকে 4 মাসে ওভারঅল সিলেবাসটাকে গ্র্যাবে আনা সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে যে প্রিলিমস বলে আলাদা করে পরীক্ষা কনসিডার না করে মেনের জন্য ভাবাটাই বুদ্ধিমানের। এবং প্রিলিমস পাশ করে তো আলটিমেটলি চাকরি পাওয়া যায় না। সেই জন্য আমাদের যেটা করতে হয়, আলটিমেটলি মেন ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হয়, এবং প্রিলিমসটা জাস্ট একটা এলিমিনেশন প্রসেস, যেটা পাশ করা হলে আমি আলটিমেটলি মেনের জন্য কোয়ালিফাই করি। এখন যখন 6 মাস সময় আছে, আমি দু ধরনের ক্যান্ডিডেট ধরছি। এক ধরনের যারা এবছর ফ্রেশার, প্রথমবার পরীক্ষা দেবে,
এবার আমিও প্রথমবারই পাশ করেছি, তখন আমিও ওই 2 মাস 2.5 মাস পরেই প্রিলিমস দিয়েছিলাম, পাশ করেছিলাম। এখন এই ফার্স্ট অ্যাটেম্পটের লোকজনের ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নোটিফিকেশনটা ভালো করে পড়ে, সিলেবাসটা জেনে, এবং প্রিভিয়াস ইয়ার এর যত কোয়েশ্চেন এসছে, প্রিলিমস মেন যত কোয়েশ্চেন এসছে গো থ্রু করে ওভারঅল এক্সামটা কিরাম হতে চলেছে বা কিরাম হতে পারে তার সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করা, এবং তার উপর ভিত্তি করে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তার ক্ষেত্রে পড়াশোনাটা একটু প্রিলিমস ওরিয়েন্টেডই হবে, কিন্তু যে অলরেডি 2 বার 3 বার অ্যাটেম্প করেছে, সে পাশ করে থাক বা না করে থাক, এরকম প্রচুর লোক আছে যারা চাকরি পেয়ে যার পরের বছর প্রিলিমস পাশ করতে পারে না। তো যেহেতু নতুন বছরের প্রিলিমস এবং যে লেভেলের কম্পিটিশন, সেখানে এক্সপিরিয়েন্স লোক অলরেডি পাস করা হোক বা না করা হোক, তাদের কাছে লড়াইটা সমান। তাদের জন্য আমার মনে হয় যে এই 6 মাসটাতে তোমরা যে যে জায়গাগুলোতে মনে হয়েছে আমার আগের বছর বা তার আগের বছর সমস্যা হয়েছে, বা এবছর যে যে জায়গায় সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে, একটু ডিসক্রিট ওয়েতে সমস্ত সাবজেক্ট গুলোকে ভেঙে ভেঙে নিয়ে, টপিক গুলোকে আলাদা আলাদা ভাবে দেখে যদি প্রিপারেশনটা নাও, এবং এক্সটেন্সিভ একটু প্র্যাকটিস করো। আমাদের ডেটাবেসেও প্রচুর এমসিকিউ দেওয়া আছে, সেখান থেকেও করতে পারো। প্রিভিয়াস ইয়ার গুলো তো একবার গো থ্রু করবেই, প্লাস পসিবল যে কোয়েশ্চেন গুলো আসতে পারে সেগুলো একবার গো থ্রু করে ওভারঅল কি বলবো, কম্প্যাক্ট করার চেষ্টা করবে প্রিপারেশনটাকে, যাতে কোনো ফাঁক ফোকর না থাকে, এবং আহ, আহ, পরীক্ষাতে গিয়ে যাতে ম্যাক্সিমাম পারফরমেন্সটা দেওয়া যায় সেইটা এনশিওর করতে হবে, কারণ পরীক্ষার দিনটাও খুব ইম্পর্টেন্ট। যতটা ভালো প্রিপারেশন করে যাবে, যতটা কনফিডেন্টলি যেতে পারবে, তত ভালো উত্তরগুলো মনে পড়বে পরীক্ষার দিন। তাই জন্যে আহ, সময় অনেকটা আছে। আহ, যে সমস্ত উৎসব অনুষ্ঠানগুলো আসছে সেগুলোই সম্পূর্ণ ভেসে না গিয়ে একটু নিজেকে কন্টেন করতে হবে, এবং একটু এফোর্টটা বাড়াতে হবে। তাহলেই এফোর্টটা বাড়লেই কিন্তু তার এফেক্টটা আমরা রেজাল্টে দেখতে পাবো। আচ্ছা, এই ব্যাপারে অনিশার কি বক্তব্য আমরা শুনে নেবো। হ্যাঁ, যেটা প্রতীকদা বললো তো মোটামুটি সবটাই কভার করে দিয়েছে। তো আমার মনে হয় যে আমি বলবো যে অপশনাল যেটাই চুজ করবে একটু ট্যাক্টফুলি চুজ করতে, যে কারো যদি সেটা গ্রাজুয়েশনের সাবজেক্ট হয়ে থাকে এবং সেটার উপর গ্রিপ ভালো থাকে, তাহলে সেই রকম, এবং সেটা যদি স্কোরিং হয়, মানে কারো যদি জিওগ্রাফি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় এবং ওই ফিজিক্স কেমিস্ট্রি ওগুলোর উপর গ্রিপ ভালো হয়, তো অপশনালের ক্ষেত্রেও সেটা হেল্পফুল হবে। তো সেই রকম অনুযায়ী একটা অপশনাল চুজ করে, এখন যেহেতু 6 মাস বাকি আছে, আগে অপশনালটার উপর জোর দিয়ে অপশনালটা একদম মানে নিজের আয়ত্তের মধ্যে এনে নেওয়া। তারপরে জিএসটা তো সাইমালটেনিয়াসলি চলবে, কিন্তু এখন অপশনালটাকে মোটামুটি জোর দিয়ে তুলে নেওয়া। তারপরে নাহলে লাস্ট মোমেন্টে শুধু অপশনালকে ফোকাস করতে গিয়ে আমাদের জিএস পেপারের প্রিপারেশনটা হ্যাম্পার হতে পারে। তো আমি বলবো যে প্রথমে অপশনালটাকে রেডি করে না, তারপর ওয়ান বাই ওয়ান যেটা মেন্স লেভেলের প্রিপারেশন প্রতীকটা বললো, তো মেন্স লেভেলের প্রিপারেশনটা চালিয়ে যাওয়া, যেটা প্রিলিমসেও মানে অবভিয়াসলি হেল্প করবে, কারণ মেন্সটা আরো বেশি ইলাবোরেট। ওটা পড়লে প্রিলিমস অবভিয়াসলি হয়ে যাবে। ডেসক্রিপটিভ পেপার যেটা রয়েছে, তো সেটা কি স্টুডেন্টরা এখন থেকেই পড়বে নাকি ডিসেম্বরে পরীক্ষা প্রিলিম হওয়ার পরে তারা শুরু করবে? এই জায়গাটা একটু অনেকে জানতে চাইছিল যে স্যার এতগুলো জায়গা কভার করতে হচ্ছে, তো ডেসক্রিপটিভটা কি পরে প্র্যাকটিস করা যাবে বা ওটাকে পড়াশোনা করা যাবে? তো এই জায়গাটাতে কি মতামত আমি একটু জানতে চাইছি স্টুডেন্টরা। আমার আমার তো মনে হয় যে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি, আমার দিক থেকে দেখতে গেলে আমি যেটা ফেস করেছিলাম, আমার বাংলা ইংরেজি খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমাদের যে স্কুল লেভেলে আমরা অনেক রিপোর্ট রাইটিং করেছি, লেটার রাইটিং করেছি, ইংলিশ বেঙ্গলি বোথ। তো আমাদের সেই প্র্যাকটিসটা রয়েছে। তো আমরা যদি জাস্ট পরীক্ষার আগে মানে অবশ্যই রেগুলারিটি থাকবে একটা, মানে প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন করে বসে মানে ফরম্যাট ওয়াইজ টপিক ওয়াইজ বিষয়গুলো দেখে একটু লেখার প্র্যাকটিস করা, সেটা অবশ্যই হেল্পফুল হবে। তবে বাংলা ইংরেজির ক্ষেত্রে এতটাও চাপ নেওয়ার আমার মনে হয় দরকার নেই। হ্যাঁ, অপশনালটা অবশ্যই চাপ নেবে, কারণ ওটা সাবজেক্টিভ এবং ওটা পড়তে হবে। কারণ লেখাটা যদি আমি কন্টেন্ট গুলো ঠিকঠাক মতো না দিতে পারি, ইনফরমেটিভ না হয়, তাহলে লেখার মানে ভ্যালুটা কমে যাবে।
কিন্তু বাংলা ইংরেজি জাস্ট পরীক্ষার আগে টপিক ওয়াইজ কয়েকটা রেডি করে নেওয়া। হ্যাঁ, এখন গুগলে কন্টেন্টস এর অভাব নেই। তো যে কোনো মানে কারেন্ট ইস্যুকে বেস করেও মানে জেনারেল যে টপিক গুলো হয় সেই রকম আর কি, সেই অনুযায়ী পড়ে নিয়ে গিয়ে ফরম্যাটটাকে অবশ্যই চোখ বুলিয়ে নেওয়া যায়, ফরম্যাটটাতে যাতে কোনো গন্ডগোল না হয়। তারপর বাকিটা বাংলা ইংরেজিটা সামলে নেওয়া যায়। আচ্ছা। আহ ঠিকই। আমি দুটো টপিক নিয়ে প্রথমে বলে দিই। এক নম্বর, প্রথমে বলে যেটা কোশ্চেন আসছিল অরিজিতের কাছ থেকে, যে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 6 মাস যথেষ্ট নয়, তাই তো অরিজিৎ? বা ডিসেম্বরে যে এক্সাম ক্যালেন্ডার যেটা এসেছে, আমাদের এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরে খুব সম্ভবত প্রিলিমস হওয়ার কথা। হ্যাঁ, সেটার ব্যাপারে প্রথম কোশ্চেন ছিল, তাই তো? হ্যাঁ, একদম। ওকে। তো এই ক্ষেত্রে যদি বলি যে প্রতীক বা বাকিরা যারা বললি, সেটা অনুযায়ী যে প্রথম কথা, প্রিলিমস বলে শুধু কিছু প্রিপারেশনে শুধু প্রিলিমস ফোকাস করলে হবে না। ধাপে ধাপে পুরো পরীক্ষাটাকেই আমাদের মাথায় নিতে হবে। কিন্তু কোনো একটা জায়গা থেকে তো শুরু করতে হয়। তো বিগিনার্স যারা, তাদের জন্য আমি অবশ্যই বলবো যে ফাউন্ডেশন, এই জায়গাটা প্রথমে জোর দেওয়া দরকার, যেটা অনিশাও গুরুত্ব দিল, যে পরীক্ষাটার মানে অনেকগুলো ধাপ রয়েছে। তো সেখানে ও একটা ইউনিক স্ট্র্যাটেজি বলেছে, যে অপশনালটা প্রথম থেকে রেডি করা পাশাপাশি, কারণ হচ্ছে কনফিডেন্ট ছিল। এবার আমরা যত ধরনের ছেলে মেয়েদেরকে দেখি যারা কনফিউশন বা বিভিন্ন জায়গা নিয়ে আমাদের কাছে প্রশ্ন রাখে, তাদের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছি যে উম একটা ক্যাটাগরি আমি যদি করি, মানে খুব হার্ড অ্যান্ড ফাস্ট না হলেও একটা যদি আমি দেখি, কিছু স্টুডেন্ট থাকে যারা বেশ ব্রিলিয়ান্ট, পরীক্ষার রেজাল্ট ছোট থেকেই বেশ ভালো, এবং তারা ঠিক করে রেখেছিল এই ধরনের পরীক্ষা দেবে। একদল হচ্ছে সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করেছে, এবং তারা অনেক পরে সিদ্ধান্ত নিয়েছে। এবং তাদের ক্ষেত্রে তারা আহ খুব ব্রিলিয়েন্ট না, কিন্তু একদমই পড়াশোনা করেনি, একদমই তেমন না ব্যাপারটা, পড়াশোনা করেছে, ফাউন্ডেশন মোটামুটি আছে, কিছু কিছু হয়তো তাদের উপর কাজ করার জায়গা আছে। আর এক কিছু যে মানে একটা বিশাল সংখ্যক মানুষ আমরা দেখি, তাদের ক্ষেত্রে অঙ্ক, ইংরাজি এবং কয়েকটা সায়েন্স বা এরকম কয়েকটা সাবজেক্টের প্রতি ভয় খুব কাজ করে। স্কুল লেভেলের যে এডুকেশন সিস্টেম বা যেখানে যার মধ্যে দিয়ে তারা এসেছে, সেখানে নোট ভিত্তিক পড়াশোনা মূলত করেছে। অ্যাপ্রোচ, যে কনসেপচুয়াল অ্যাপ্রোচ, সেখানে অভাব ছিল। এবং বিশেষ করে ভাষা শেখার ক্ষেত্রে, বাংলা বা ইংরেজি যে ভাষা, সেক্ষেত্রে আহ বাক্য গঠন বা গ্রামাটিক্যাল এই সমস্ত জায়গাতে প্রচুর প্রবলেম রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো, তাদের ক্ষেত্রে, আমি তৃতীয় ক্ষেত্রে যদি প্রথমে বলি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে ফাউন্ডেশনটাকে স্ট্রং করার দিকে জোর করে দিতে হবে। আহ 6 মাস সত্যি কথা বলতে মানে প্রচুর সময়, যদি কোনো সিরিয়াস ক্যান্ডিডেট পরীক্ষাটা দেয় এবং যদি তার ফাউন্ডেশন স্ট্রং থাকে। কারণ আমি নিজে আই থিঙ্ক মাস খানেকের বেশি সময় পাইনি। কারণ জুনের শেষে নেট হয়েছিল, আমি ফিরেছিলাম জুলাই মাসের প্রথম দিকে, এবং অগস্টের 3 তারিখে আমাদের ক্ষেত্রে আমার বছরে প্রিলিমস হয়েছিল। তো প্রিলিমস দিতে কি আমার খুব একটা এমন কিছু অসুবিধা হয়নি। আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, প্রথম বছর আমি প্রিলিমস অবশ্যই পাবো। প্রতীক থেকে শুরু করে অনেকেই, নীলেশ থেকে শুরু করে অনেকেই যারা প্রথম বছরেই প্রিলিমস ক্র্যাক করেছিল। তো এবং প্রতীক তো প্রথম বছরে আমার মতোই ও ডাব্লিউবিসিএস পরীক্ষাটাও সম্পূর্ণ সবকটা ধাপই প্রথম বছরেই কোয়ালিফাই করেছিল। তো প্রথম বছরে হয় না এই মিথটা, প্রথম কথা মাথা থেকে বের করে দেওয়া দরকার। কারণ প্রত্যেক স্টুডেন্ট ইউনিক কেস, এবং তার প্রিপারেশন সেই বছর পরীক্ষা কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে বাকিটা। তবে সিরিয়াস ক্যান্ডিডেট যাদের ফাউন্ডেশন স্ট্রং আছে, আমার মনে হয় প্রথম বছরে তাদের না হওয়ার কোনো কারণ নেই, সেটা 1-2 মাসেও হতে পারে। কারণ যদি তারা, তাদের ফাউন্ডেশন, বারবার এই কথা জোর দিচ্ছে এই কারণে, কারণ 9-10 লেভেলের যে পড়াশুনো, এবং 11-12-এরও কিছু ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত কাজে লেগে যায়। যেটা আমরা অনিশার কাছ থেকে শুনলাম, তো অনিশা বাংলা ইংরাজি এই জায়গাগুলো কিন্তু ওর আগে থেকে ক্লিয়ার ছিল, যে বাক্য গঠন বা রাইটিং যেটা, সেই রাইটিং এর ক্ষেত্রে আমরা স্কুল লেভেলে সত্যি কিন্তু সবাই করে এসেছি জিনিসগুলো। তখন হয়তো এই উপলব্ধি ছিল না, বা এই ধরনের টপিকের ওপর কতটা করেছি, সেখানে হয়তো অবশ্যই আমাদের এখানে কনসেপ্ট গুলো টপিকের ক্লিয়ার ছিল না। ডাইভার্সিটি বেড়েছে। হ্যাঁ, টপিকের ডাইভার্সিটি বেড়েছে, কিন্তু মূল যে ফরম্যাট বা মূল যে জায়গাগুলো, সেগুলো কিন্তু অনেকটাই এক ছিল। তাহলে এক নম্বর হচ্ছে যে ফাউন্ডেশনের জায়গাটাকে যদি যাদের স্ট্রং আছে, তাদের অবশ্যই অসুবিধা হওয়ার কথা না। এবার যাদের ফাউন্ডেশন স্ট্রং নেই, তারা কি করবে? তারা প্রথম বছর হবে না, তাদেরও হতে পারে, না হওয়ার কিছু নেই। তাদেরকে মানে পাশাপাশি একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, যে বাংলা, ইংলিশ বা অঙ্ক যে জায়গাগুলো আছে, অ্যাপ্রোচ গুলো ঠিক করতে হবে। কারণ প্রিলিমসে যে ধরনের অঙ্ক আসে,
তাতে যার অ্যারিথমেটিক ঠিক থাকে, যার নাম্বার সিস্টেম কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে এবং রেশনাল থিঙ্কিং এর জায়গাটা ঠিক থাকে, তাতে কিন্তু মাস ছয় সেক্ষেত্রে অনেক সময় যদি একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়া যায়। বাকি আমরা যে আটটার মধ্যে বাকি যে আরো সাতটা, বা আমি হিস্ট্রিকে যদি ওয়েটেজ ডাবল করে করে তাহলে আমি বাকি যে ছটা অংশ রয়েছে সেই অংশগুলো অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে মানে এলিমিনেট না হওয়াটা হচ্ছে আমাদের প্রিলিমস এর কাজ। তো সেই অবধি অবশ্যই পৌঁছানো সম্ভব, মানে এই কম্পিটিশনের মধ্যেও আমি বলতে পারি। আর যারা আগে অলরেডি পরীক্ষা দিয়েছে, যেটা প্রতীক বললো যে তাদের ক্ষেত্রে নিজেদের দুর্বলতার অংশগুলো প্রথমে আহ, মানে আবার সেগুলোর উপর কাজ করার সময় আছে। এটা অপশনাল সাবজেক্ট অবশ্যই, যেটা অনিশা বললো, যেহেতু এটা হলিস্টিক একটা প্রিপারেশন নেওয়া দরকার, তাহলে সেই জায়গাটাতে যারা অলরেডি পরীক্ষা দিয়েছো বা যারা কনফিডেন্ট ব্যাপারটা নিয়ে, তাদের ক্ষেত্রে এখন থেকে কিছুটা অপশনাল পাশাপাশি এগোতে পারো। তাতে তোমরা পরের দিকে গিয়ে শুধুমাত্র প্রিলিমস এর এক দু মাস আগে শুধুমাত্র জিএস এর উপর বেশি ফোকাস করতে পারবে। আমার মনে হয় এইভাবে যদি এগোনো যায়, নিজের অবস্থানটা বুঝে নিজের অ্যাসেসমেন্টটা যদি ক্লিয়ার রেখে, তাহলে কিন্তু এটা অবশ্যই ডুয়েবল জব, প্র্যাকটিক্যালি এটা অবশ্যই করা সম্ভব। ওকে। তো এই 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 সম্পর্কে নীলেশ দাস, তোমার কি মতামত এই ব্যাপারটাতে? মানে অনিশা এবং সায়ন্তন দা যেগুলো বললো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে অপশনাল। কিন্তু এই অপশনালটা একটা খুব ভাইটাল রোল প্লে করে, এবং রিসেন্ট টাইমসে রিসেন্ট কয়েকটা ডব্লিউবিসিএস যদি আমরা দেখি, সেখানে যারা কোয়ালিফাই করেছে তাদের সাথে কথা বলে বা আমরাও ব্যাচমেটদের সঙ্গে যখন কথা বলি, তখন এটা অবশ্যই উঠে আসে যে তাদের সিলেকশনে অপশনালটা কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। কেননা এমসিকিউ এর মার্কস এরকম হয় যে এমসিকিউ এ কেউ হয়তো 570-80 পাচ্ছে, কিন্তু আলটিমেটলি ফাইনাল সিলেকশনে পিছিয়ে যাচ্ছে। এটা হতে পারে একমাত্র ওই ডেসক্রিপটিভ এবং অপশনাল পেপারস গুলোর জন্য, এবং সেটা আমরা এভিডেন্টলি নিজেদের মধ্যে কথা বলে বুঝতে পারি। তো সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। আর আরেকটা জিনিস, মানে বাংলা ইংরেজি হ্যাঁ যে প্রিপেয়ার করতে হয় না, খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই, এটাও যেমন ঠিক। অ্যাট দ্য সেম টাইম বেসিক্স গুলো কিন্তু ঠিক থাকতে হবে, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন আমি আবার, যেমন অনিশা নিজেরটা শেয়ার করলো, তেমন আমি আমারটা বলি। আমি যেমন ইংলিশটা নিয়ে আমি আলাদা করে সেভাবে প্রিপেয়ারই করিনি। আমি হয়তো খুব জোর কিছু ভোক্যাবস ইমপ্রুভ করার জন্য কয়েকটা আর কি ওয়ার্ডস বাছাই করে রেখেছি, বা হচ্ছে আমি একটু ফরম্যাট গুলো দেখে নিয়েছি, দ্যাটস ইট। মানে ভেরি ক্লোজ টু স্টেজে মেরে দেবো এরকম অবস্থা ছিল আমার। কিন্তু বাংলার ক্ষেত্রে যেমন আমি যেমন ক্লাস 12 অব্দি বাংলা পড়িনি, মানে আমি নেপালি নিয়েই আর কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দিয়েছি। তো সেই ক্ষেত্রে কলেজে এসেও ইংলিশ। তারপরে আর কি বাংলা আমি প্রথম পরীক্ষা দিয়েছি ডব্লিউবিসিএস, এমনকি দাদাকে আমি বলতাম যে দাদা আমি বাংলা কি করব আর কি, এরকম একটা অবস্থা। তো আমি একদম বর্ণ পরিচয় থেকে শুরু করে তারপরে আর কি বাংলা লেখা প্র্যাকটিস করে তারপরে সেটা প্রিপেয়ার করে কিন্তু আমি ডব্লিউবিসিএস এ লিখে পাশও করেছি।